আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ভাই বোনেরা এবং প্রিয় দর্শক শ্রোতা যারা আজকের এই লাইভে যুক্ত হবেন এবং পরবর্তীতে লাইভটি দেখবেন, সকলকে আজকের এই লাইভে স্বাগত জানাচ্ছি। আওয়াজ শোনা যাচ্ছে কিনা একজন যদি একটু একটা কমেন্ট করতেন। নতুন একটা বয়া ইউজ করেছি, এজন্য আওয়াজ শোনা যাচ্ছে কিনা যদি একজন একটু কমেন্ট করতেন তাহলে ভালো হতো। ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, সাউন্ড শোনা যাচ্ছে কিনা প্লিজ একজন যদি একটু বলতেন। ওয়ালাইকুম আসসালাম। আওয়াজ শোনা যাচ্ছে কিনা আমার? জি, থ্যাংক ইউ। জনাব রুহুল আমিন উনি কমেন্ট করেছেন যে আওয়াজ শোনা যাচ্ছে। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন তিনটি বিষয় এবং অন্যান্য আরো যদি থাকে কয়েকটি বিষয়ে কথা বলবো। প্রথমত যে বিষয়টি নিয়ে কথা বলবো আমাদের নবম পে স্কেলের যে বিষয়টি। আপনারা জানেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে, নবম পে স্কেলের প্রজ্ঞাপনের দাবিতে আমরা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে জাতীয় প্রেস ক্লাবের মৌলানা আকরাম খা হলে আমরা সংবাদ সম্মেলন করেছিলাম। নিশ্চয়ই আপনারা এটা ভুলে যাননি। পাশাপাশি আমাদের কর্মচারী যে সংগঠনগুলো আছে ওনাদের পক্ষ থেকে যে কর্মসূচিগুলো ওনারা পালন করেছেন, আমরা প্রায় সবগুলো কর্মসূচিতে আমরা একাত্মতা ঘোষণা করেছি। বিশেষ করে শহীদ মিনারের যে কর্মচারীদের যে বড় সমাবেশটি হয়েছিল, ওখানে আমি ছিলাম এবং আমাদের জোটের নেতৃবৃন্দ ছিল। আমরা ওখানে তাদের সাথে আমরা একাত্মতা ঘোষণা করেছি এবং আমাদের একটা ভালো সংখ্যক শিক্ষক নিয়ে কিন্তু আমরা ওখানে মিছিল সহকারে আমরা অংশগ্রহণ করেছি। এবং সর্বশেষ কর্মচারীদের যে প্রোগ্রামটি ছিল পে স্কেল বাস্তবায়নের দাবিতে, ওখানে আমাদের কয়েকজন সহযোদ্ধা তাদেরকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছিল, আহত করা হয়েছিল নবম পে স্কেলের দাবিতে। আমাদের ইয়াসমিন ম্যাডাম যিনি লক্ষ্মীপুরে চাকরি করেন আমাদের জোটের সাথে, উনি ওতপ্রোতভাবে জড়িত, ওনাকে আহত করা হয়েছিল, আরো অনেকে আহত করা হয়েছিল। পাশাপাশি এই কর্মসূচিগুলোর পরে বিভিন্ন কর্মচারী সংগঠন ঢাকাতে ইফতার মাহফিল, কয়েকটি ইফতার মাহফিলের আয়োজন করেছিল যেখানে পে স্কেল নিয়ে আলোচনা হয়েছে। ওখানেও আমরা অংশগ্রহণ করেছিলাম, আপনারা জানেন। আমি নিজে ব্যক্তিগতভাবে অংশগ্রহণ করেছি। আমাদের জোটের আরো অন্যান্য নেতৃবৃন্দ, বিশেষ করে আমাদের যুগ্ম আহ্বায়ক জনাব মতিউর রহমান স্যার, প্রকৌশলী মতিউর রহমান স্যার, উনিও কিন্তু অংশগ্রহণ করেছেন। তো আমরা আমাদের জায়গা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি পে স্কেলটা যাতে হয়। আলহামদুলিল্লাহ, সরকারের যে আর্থিক সীমাবদ্ধতা রয়েছে, এই আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও সরকার আজকে পে স্কেল বাস্তবায়নের ঘোষণা দিয়েছে। এই জন্য আমরা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে এবং আমি নিজে ব্যক্তিগতভাবে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক কর্মচারী ফোরামের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানাই এবং এই সিদ্ধান্ত নেওয়ার জন্য সাধুবাদ জানাই। আপনারা জানেন আমরা প্রায় 11 বছর ধরে পে স্কেল থেকে বঞ্চিত ছিলাম এবং এই 11 বছরে আমরা আরো 2টা পে স্কেল হয়তো আমরা আমাদের পাওয়ার সুযোগ ছিল যদি সঠিক সময়ে পে স্কেলের ঘোষণা করা হতো। এরপরেও আমরা ধন্যবাদ জানাই যে অন্তত আমাদের প্রত্যাশিত পে স্কেলটা ঘোষণা হয়েছে। এখানে আমাদের যে 2টা বিষয়ে পে স্কেলের ব্যাপারে কথা বলবো, সেটি হচ্ছে, এক নাম্বার হচ্ছে পে স্কেলে যাতে আমাদের এই বছর যাতে আমাদের মূল বেতন যাতে 100% যাতে বাস্তবায়ন করা হয়, মূল বেতনের 100% যাতে বাস্তবায়ন করা হয়, এটা আমরা এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট এবং বাংলাদেশের 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আমাদের আবেদন থাকবে যে এই বাজেট থেকে যাতে সরকার 100% মূল বেতনটা যাতে বাস্তবায়ন করে, এটা আমাদের একটা আহ্বান থাকবে সরকারের কাছে। আরেকটি হচ্ছে, আমরা এমপিওভুক্ত শিক্ষক আমাদের বিষয়টি নিয়ে অনেক সময় দেখা যায় বিগত সময়ে বিভিন্ন রকমের ষড়যন্ত্র হয়েছে। আমাদেরকে একই সাথে দেওয়া হয় না, আমাদেরকে কয়েক মাস পরে দেওয়া হয়েছে, আমাদের প্রজ্ঞাপনটা পরে হয়েছে। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই যে আমাদের প্রজ্ঞাপন যাতে সরকারিদের প্রজ্ঞাপনের সাথে যাতে আমাদের প্রজ্ঞাপনটা হয়। যদি একই দিনে হয় তাহলে আমরা অনেক খুশি হব। 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবার, আমরা সরকারের কাছে আহ্বান রাখতে চাই
একই দিনে যাতে আমাদের প্রজ্ঞাপনটা যাতে জারি করা হয় এমপিভুক্ত শিক্ষকদের, কারণ স্বাধীনতার পর থেকে যত পে স্কেল হয়েছে সকল পে স্কেলে আমাদের এমপিভুক্ত শিক্ষক অন্তর্ভুক্ত ছিল। আমরা জাতীয় বেতন স্কেলে আমরা আমরা বেতন পেয়ে থাকি। সুতরাং আমাদেরকে যেহেতু দিবেনই, কোনো রকমের সংশয় যাতে তৈরি না হয়, শিক্ষকদের মধ্যে যাতে হতাশা তৈরি না হয়। যেদিন সরকারিদের জন্য পে স্কেলের প্রজ্ঞাপন হবে, আমাদের পে স্কেলের প্রজ্ঞাপনটা যাতে একই দিনে হয়, এই উদাত্ত আহ্বানটুকু 6 লক্ষাধিক শিক্ষক কর্মচারী পরিবারের প্রায় 50 লক্ষ সদস্যের পক্ষ থেকে সরকারের কাছে আমরা রাখতে চাই। এরপরে আসেন আমাদের শিক্ষায় যে বরাদ্দর যে বিষয়টি, আপনারা ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সরকারের পক্ষ থেকে 15টি খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। 15টি খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বরাদ্দ বেশি দেওয়া হয়েছে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা। আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো দিক। যদিও আমাদের দাবি ছিল যে আমাদের দাবি ছিল যে 5% যাতে করা হয়, জিডিপির 5% যাতে বরাদ্দ দেওয়া হয়। এই বছর যদিও এটা দেওয়া হয়নি, 2% দেওয়া হয়েছে। তো এটা যদি 5% হয় তাহলে শিক্ষা সবসময় সর্বোচ্চ বরাদ্দ হবে। এরপরও আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে সরকার শিক্ষায় সর্বোচ্চ বরাদ্দটা দিয়েছে। এখন আমাদের আমরা এই ব্যাপারে অবশ্যই সরকারে অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু একটা জায়গায় এখনো আমরা শঙ্কায় আছি। সেটি হচ্ছে যে বিভিন্ন রকমের ট্রেনিং, প্রশিক্ষণ, প্রকল্প, এগুলোর মাধ্যমে যদি অধিকাংশ টাকা যদি ওখানে যদি ব্যয় করা হয়, তাহলে সত্যিকারের অর্থে আমাদের যে শিক্ষকদের জীবন মানের খুব একটা উন্নয়ন হবে না এবং শিক্ষকরা কিন্তু বঞ্চিতই থাকবে। তো গুণগত শিক্ষা নিশ্চিতের পূর্বে শিক্ষকরা যাতে সমাজে অন্তত একটু সম্মানজনকভাবে যাতে বাঁচতে পারে পরিবার নিয়ে, এটা সরকারকে নিশ্চিত করতে হবে। এই জন্য আমরা সরকারের কাছে অবশ্যই দাবি জানাবো যে আপনারা সর্বোচ্চ বরাদ্দ দিয়েছেন, অবশ্যই আমরা এটাকে স্বাগত জানাই। এই সর্বোচ্চ বরাদ্দ থেকে যাতে শিক্ষকদের জীবন মান উন্নয়নের জন্য একটা বড় অ্যামাউন্ট যাতে ব্যয় করা হয়, এটা আমরা সরকারের কাছে অবশ্যই আহ্বান জানাবো। আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় তিনি, আপনারা জানেন, 10% উৎসব ভাতা বৃদ্ধির একটা ডিউ লেটার দিয়েছিলেন। তো ওই সময় যে কোনো কারণে এটা হয়নি। এরপর উনি বলেছিলেন যে আমি এটা অব্যাহত রাখবো, এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন উনি বলেছেন যে আমরা পর্যায়ক্রমে উৎসব ভাতাটাকে শতভাগে নিয়ে যাব। আমরা সরকারের কাছে অবশ্যই আহ্বান জানাবো যে আমাদের শতভাগের উৎসব ভাতাটা এই বাজেট থেকে যাতে আমাদেরকে এটার যাতে প্রজ্ঞাপন দেওয়া হয়, এই বাজেট থেকে যাতে আগামী ঈদে যাতে আমরা শতভাগ উৎসব ভাতা পেতে পারি, যেহেতু বড় একটা বরাদ্দ সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে। এটা আমরা অবশ্যই সরকারের কাছে দাবি জানাবো যে এমপিভুক্ত শিক্ষকরা যাতে আর আপনার এই যে খণ্ডিত অংশ যাতে বোনাসের না পায়। আগামী ঈদুল ফিতর যেটা 8.5 মাস বা 9 মাস পরে আসছে, এখান থেকে যাতে শিক্ষকরা যাতে শতভাগ উৎসব ভাতা পায়, এটা আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের ব্যবস্থা নিয়ে আমরা বলে বিশ্বাস করি। কারণ আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী এই ব্যাপারে, আমাদের বিষয়গুলোর ব্যাপারে ওনার যথেষ্ট পড়াশোনা করা আছে, জানাশোনা আছে। বিভিন্ন টক শোতে উনি আমাদের এই বিষয়গুলো নিয়ে বারবার কথা বলেছেন। এখন এগুলো বাস্তবায়নের সময়, ওনার হাতে সুযোগ এসেছে। আমরা আশা করি উনি বিষয়টি দেখবেন এবং এই বাজেট থেকে আমাদের শতভাগ উৎসব ভাতায় আমাদের উৎসব ভাতাটা উন্নীত করবেন, সেই প্রত্যাশা আমরা ওনার কাছে রাখতেই পারি। আরেকটা বিষয়, সেটি হচ্ছে আমাদের শিক্ষকদের যে আমাদের নন এমপিও শিক্ষক, এর আগে একটু বলি ওইটা যে বাজেটে বরাদ্দর ব্যাপারে, যে বিগত সময়ে যে কাজগুলো হয়েছে বিভিন্ন প্রকল্পের নামে টাকা পয়সার যেরকম তছরূপ হয়েছে এবং বিভিন্নভাবে অপচয় হয়েছে, এটা যাতে না হয়, এটা এই ব্যাপারে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় এবং শিক্ষা সচিব সহ যারা সংশ্লিষ্ট আছেন, আপনারা এই ব্যাপারে সর্বোচ্চ সচেতন থাকবেন, সতর্ক থাকবেন, যাতে বরাদ্দকৃত টাকা যাতে কোনো অপচয় না হয়, এটা যাতে তছরূপ না হয়, আর সত্যিকার অর্থে শিক্ষা এবং শিক্ষকদের উন্নয়নের ক্ষেত্রে যাতে এটা ব্যয় হয়, এটা নিশ্চিত করার জন্য আমরা আহ্বান জানাতে চাই। আজকে প্রেস ক্লাবে কয়েকটি গ্রুপ শিক্ষকদের আন্দোলন করছে, আপনারা জানেন। এর মধ্যে একটা গ্রুপ হচ্ছে নন এমপিও। আপনারা জানেন নন এমপিওরা দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছে এবং ইন্টারিম গভর্নমেন্টের সময় তাদের আন্দোলন দাবি দাওয়া মেনে নেওয়া হয়। মেনে নিয়ে তাদের সরকারের পক্ষ থেকে এমপিওর জন্য আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ওনারা এই অনুযায়ী আবেদন করেন, এগুলোকে আবার যাচাই বাছাই করা হয়। তৎকালীন যে এমপিও আহ্বায়ক কমিটির যিনি আহ্বায়ক ছিলেন, সরকারের অতিরিক্ত সচিব জনাব মিজানুর রহমান স্যার,
তার সাথে কয়েক দফা আমি কথা বলেছি। তো ইন্টারিম গভর্নমেন্ট এটা আর শেষ করতে পারে নাই। এই গভর্নমেন্ট আসার পরে উনি আমাকে বলেছিলেন যে আমরা এটা মন্ত্রী মহোদয়কে আমরা আমরা প্লেস করেছি এবং ওনাকে আমরা জানিয়েছি যে এই অবস্থায় আছে, উনি কোনো সিদ্ধান্ত দেননি। তো মন্ত্রী মহোদয় যেভাবে সিদ্ধান্ত দিবেন সে আলোকে আমরা ব্যবস্থা নেব। এখন এগুলো সম্ভবত একেবারে ক্লোজ হয়ে গেছে, এখন আর এগুলো নিয়ে সে কাজও হচ্ছে না। এখন নন এমপি যারা আছেন ওনারা স্বাভাবিকভাবে ওনাদের একটা শঙ্কা তৈরি হয়েছে যে আমাদের আসলে এমপি হবে কিনা। ওনারা আন্দোলনে আসছেন, আন্দোলন করছেন। আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম তাদের উপর হামলা হয়েছে, তাদের কয়েকজনকে অ্যারেস্ট করা হয়েছে। আমি জানি না পরবর্তীতে তাদেরকে মুক্ত করা হয়েছে কিনা। যদি মুক্ত করা না হয়, আমরা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে নন এমপি শিক্ষকদের যারা নেতৃবৃন্দ আছে দ্রুত তাদেরকে মুক্তির ব্যবস্থা করার জন্য আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। এবং এমপি মুক্তির যে প্রক্রিয়াটি যেটুকু এগিয়ে নেওয়া হয়েছিল, এটা যদি যাচাই বাছাই করে এটাকে যদি কন্টিনিউ করা যায় তাহলে আরো ভালো হয়। আর যদি নাও করা যায়, অন্তত তাদের এমপিও যারা যোগ্য, যাদের শর্ত, যারা যে সমস্ত শর্তগুলো আছে, যে সমস্ত শর্ত আছে মানে এমপিও পাওয়ার জন্য সরকারের পক্ষ থেকে, এগুলো যারা পূরণ করতে পারবে ন্যায্যতার ভিত্তিতে যারা পাবে তাদের দ্রুত এমপিও ব্যবস্থা করার জন্য আমরা এমপিভুক্ত শিক্ষা জাতীয় প্রত্যাশী জোট আমরা সরকারের প্রতি আহ্বান জানাই। এবং আজকে যে পুলিশে হামলা হয়েছে, আমরা জোটের পক্ষ থেকে এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। শিক্ষকদের উপর পুলিশে হামলা কোনোভাবেই এটা মেনে নেওয়া যায় না এবং এটা জনমনে বিরূপ প্রতিক্রিয়া তৈরি করবে। শিক্ষকদের উপর হামলা, এটা আমরা অবশ্যই এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। আরেকটি বিষয় আছে, আপনারা জানেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা তাদের সাথেও একই অবস্থা হয়েছে। ইন্টারিম গভর্নমেন্টের সময় তারা বড় আন্দোলন করেছে, তাদের উপর অনেক নির্যাতন হয়েছে, আক্রমণ হয়েছে। এরপরে ইন্টারিম গভর্নমেন্ট সময় অনেক যাচাই বাছাই হয়েছে, বারবার তথ্য চাওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত তাদেরকে তাদেরকে এমপিওভুক্ত করার জাতীয়করণের ঘোষণা সরকারের পক্ষ থেকে দেওয়ার পরেও আজকে পর্যন্ত তাদেরকে এমপিওভুক্ত করা হয় নাই, সরকারিকরণ তো দূরের কথা। তো আমরা জানি না একই রাষ্ট্রে এই বিমাতা সুলভ আচরণ কেন, স্কুলের প্রতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতি একরকমের আচরণ এবং আমাদের যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার প্রতি একরকম আচরণ, এটা আসলে বিমাতার সুলভ আচরণ। আমরা এই সরকারের কাছ থেকে ন্যায্যতা চাই, এই সরকারের কাছ থেকে আমরা জাস্টিস চাই, আমরা নিরপেক্ষ আচরণ চাই। আমরা অবশ্যই সরকারের কাছে আহ্বান জানাবো, যেহেতু প্রাথমিকের সকল বিদ্যালয়গুলোকে যেহেতু সরকারি করা হয়েছে, রেজিস্টার সব বিদ্যালয় সব সরকারিকরণ করা হয়েছে, এক ঘোষণায় প্রায় 26,000 এমপিভুক্ত রেজিস্টার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করা হয়েছে। অল্প কিছু ইবতেদায়ী মাদ্রাসা আছে, আমরা সরকারের কাছে দাবি জানাবো যাতে সরকার এই মাদ্রাসাগুলো দ্রুত এমপিভুক্ত করে পর্যায়ক্রমে যাতে তাদেরকে জাতীয়করণের আওতায় আনা হয়। দেখেন, অত্যন্ত কষ্ট এবং দুঃখের সাথে বলতে হয় যে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে একই ক্যাম্পাসের মধ্যে দেখা যায় আপনার আলিয়া মাদ্রাসা আছে, একই ক্যাম্পাসের মধ্যে দেখা যায় আপনার সরকারি স্কুল আছে, স্কুল প্রাথমিক বিদ্যালয়ের বাচ্চারা দুপুরে মিড ডে মিল পাচ্ছে, আর ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরা একই ক্যাম্পাসে তারা চেয়ে চেয়ে দেখছে। এটা অত্যন্ত অমানবিক আচরণ। আমরা সরকারের কাছ থেকে এবং এই রাষ্ট্রের কাছ থেকে এই অমানবিক আচরণ কোনোভাবে আমরা প্রত্যাশা করি না। স্কুলে যেভাবে মিড ডে মিল দেওয়া হচ্ছে, আনুপাতিক হারে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে, ইবতেদায়ী শিক্ষার্থীদেরকে মিড ডে মিলের ব্যবস্থা করা হোক। তাদেরকে উপবৃত্তি পর্যন্ত দেওয়া হয় না, স্কুলে উপবৃত্তি দেওয়া হয়, বিভিন্ন ড্রেস টেস দেওয়ার পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে। আমাদেরকে মন্ত্রী মহোদয় ময়মনসিংহে গিয়েছিলেন, আমি এই বিষয়টাকে প্রশ্ন করার পর তিনি বলেছিলেন উনি এগুলো ব্যবস্থা করবেন, কিন্তু এখন পর্যন্ত আমরা দৃশ্যমান অগ্রগতি মন্ত্রণালয়ের কাছ থেকে আমরা দেখিনি। আমরা সরকারের কাছে আহ্বান জানাবো যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীরাও যাতে উপবৃত্তি পায়, ড্রেস পায়, ব্যাগ পায় এবং তারা যাতে মিড ডে মিল পায়, এটা সরকার বিবেচনায় নেবেন। এটা আমরা সকল নাগরিকের প্রতি, স্কুল হোক মাদ্রাসা হোক, সবার প্রতি আমরা জাস্টিস চাই, সবার প্রতি সমান আচরণ আমরা সরকারের কাছ থেকে প্রত্যাশা করি। আজকে আমি ঢাকায় ছিলাম চিকিৎসার কাজে, আমার পরিবারের সদস্যদের এবং আমি নিজেও ডাক্তার দেখিয়েছি। 9টায় আমি আসছি, এরপরে মনে হয়েছে যে এই কয়েকটা বিষয়ে কথা বলা দরকার, বাসায় আসছি আমি। তো আমি বাজেট নিয়ে খুব একটা পড়াশোনা করতে পারি নাই, বা ভালোভাবে দেখার সুযোগ হয় নাই। বিক্ষিপ্তভাবে কয়েকটি সিদ্ধান্ত দেখেছি, আমার কাছে কয়েকটি সিদ্ধান্ত খুব ভালো লেগেছে। এর মধ্যে অন্যতম একটি সিদ্ধান্ত আপনারা দেখেছেন, আপনাদের সাথে শেয়ার করেছি, সেটি হচ্ছে বাজেটের মধ্যে ইমাম, মুয়াজ্জিন এবং মসজিদের যে খাদেম আছে তাদের জন্য 10,000 টাকা করে সম্মানী দেওয়ার একটা প্রস্তাবনা রাখা হয়েছে। এটা একটা অত্যন্ত চমৎকার সিদ্ধান্ত সরকার নিয়েছে। এটার অবশ্যই আমাদের প্রশংসা করা উচিত, কারণ আমরা স্বাধীনতার পর থেকে বাংলাদেশে 2-3টা মসজিদ ছাড়া ম্যাক্সিমাম মসজিদ আমরা দেখেছি যে মসজিদগুলোতে বাংলাদেশের সব মসজিদই বেতন আপনার কমিটিকে দিতে হয় এবং ইমাম যারা আছেন, মুয়াজ্জিন যারা আছেন, খাদেম আছেন, অধিকাংশ মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম ওনারা আসলে মানবতার জীবনযাপন করেন অনেক কষ্টে। বাইরে থেকে হয়তো দেখা যায় না, কিন্তু ভিতরে গেলে বোঝা যায় যে ওনাদের আসলে জীবনযাপন অনেক কষ্ট। এবং আজকে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই পরিস্থিতিতে যদি তাদের যদি ভালো
সরকারের পক্ষ থেকে 10,000 টাকা করে একটা সম্মানের ব্যবস্থা করা হয়, এটা বড় রকমের একটা মানে একটা কাজ হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা সরকারের এই কাজটিরও আমরা প্রশংসা করতে চাই। আমরা আমি ব্যক্তিগতভাবে যেটা ভালো কাজ, ভালোকে আমি ভালো বলি, ভালো বললে আপনারা অনেক খুশি হন অনেকে। আবার যদি দেখা যায় যে সিদ্ধান্ত সঠিক না, আমি এটার যতটুকু পারি আমার জায়গা থেকে ভুলভ্রান্তি যাই হোক, আমি একটু গঠনমূলক আলোচনা সমালোচনা করার চেষ্টা করি, তখন আপনারা আবার গালাগালি শুরু করেন। আসলে বিষয়টা হচ্ছে, আপনি যদি নিরপেক্ষভাবে কথা বলেন তাহলে সব কথা আপনার পক্ষে যাবে না। আমি যখন নিরপেক্ষভাবে কথা বলবো, কিছু বিষয় আপনার পক্ষে যাবে, কিছু বিষয় আপনার বিপক্ষে যাবে। তো আমরা যেহেতু শিক্ষক, আমরা যেহেতু আমি যেহেতু সরাসরি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, তো সুতরাং আমার সব কথা সরকারের পক্ষে যাবে এমনটা ভাবা ঠিক না, আবার সব কথা সরকারের বিপক্ষে যাবে এমনটাও ভাবা ঠিক না। সরকার যে ভালো কাজগুলো করবে আমরা অবশ্যই এগুলোর আমরা এপ্রিসিয়েট করবো। যেগুলো সরকারের যেগুলো অযৌক্তিক মনে হবে যে না এগুলো করা ঠিক হয়নি, আমরা বিনয়ের সাথে যতটুকু পারি, বিনয়ের সাথে বলিষ্ঠতার সাথে আমরা আমরা এগুলো নিয়ে আমরা কথা বলবো, যাতে সরকার যাতে সঠিক কাজটা করতে পারে। এটা সরকারকে বেকায়দায় ফেলার জন্য না, সরকারের সুনাম ক্ষুণ্ণ করার জন্য না, বরং সরকার যাতে সঠিক কাজটা যাতে করতে পারে, জনগণ যাতে সত্যিকার অর্থে উপকৃত হয়, এই জন্য এটা আমাদের করা উচিত বলে আমি মনে করি, এবং প্রত্যেক নাগরিকের এটা করা উচিত। এবং এইভাবে যদি আমরা দল কালা না হয়ে ভালোর যদি আমরা প্রশংসা করি, এবং যদি খারাপ কাজ করে এগুলো যদি আমরা বলিষ্ঠতার সাথে বিনয়ের সাথে যদি আমরা যদি এগুলোর প্রতিবাদ করি, সমালোচনা করি, সঠিক জিনিসটা যদি আমরা বলি, তাহলেই রাষ্ট্র সুন্দর চলবে। দলকানা হয়ে যদি আমরা মনে করেন খারাপকেও ভালো বলি, ভালোকেও ভালো বলি, সরকারের আবার বিরোধী যারা আছে তারা যদি ভালোকেও খারাপ বলে, খারাপকেও খারাপ বলে, তাহলে কিন্তু এই রাষ্ট্র এগিয়ে যাবে না। ভালোকে ভালো বলতে হবে, খারাপকে খারাপ বলতে হবে, এটা যে দলে করুক যারাই করুক। এই জায়গাতে যদি আমরা সচেতনতা তৈরি হয়, তাহলে আমাদের রাষ্ট্রটা এগিয়ে যাবে এবং সরকারও একটা সঠিক পথের মধ্যে থাকবে। তো এই জিনিসটা সেই জায়গা থেকে হয়তো আমরা এই কথাগুলো বলি। তো বাজারের ব্যাপারে আমরা আরো স্টাডি করবো, শিক্ষা এবং অন্যান্য বিষয় নিয়ে হয়তো একটু স্টাডি করে আমাদের জায়গা থেকে আমাদের হয়তো আমরা মতামত দিব। তো আপনারা এই বিষয়টা নিয়ে খুব গুরুত্বপূর্ণ যে দুইটা বিষয় কথা বললাম, যে আমাদের এই স্কেল থেকেই মানে এই বাজেট থেকে যাতে মূল বেতন পুরোটা বাস্তবায়ন হয়। 2 নাম্বার, যাতে আমাদের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সরকারি প্রজ্ঞাপনের সাথে যাতে প্রজ্ঞাপন জারি করা হয়, এই ব্যাপারে আপনারা একটু সোচ্চার হবেন। এবং শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে, আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করেছি, কিন্তু এটা যাতে এগুলো যাতে প্রকল্পের নামে, ট্রেনিং এর নামে যাতে এগুলো যাতে অপচয় না হয়, তছরূপ না হয়, শিক্ষকরা যাতে তাদের জীবন মানের উন্নয়ন থেকে যাতে তারা বঞ্চিত না হয়, এটা যাতে সরকার ইনশিওর করে, এই ব্যাপারে আমরা এই বিষয়ে সোশ্যাল মিডিয়াতে এবং নিজেদের জায়গা থেকে আমরা মনে হয় লেখালেখি অব্যাহত রাখা দরকার। তো আজকে অনেক ক্লান্ত, ঢাকা থেকে আসছি মাত্র, লম্বা কথা বলবো না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ডেফিনেটলি আমাদের পে স্কেলটা যেহেতু ঘোষণা হয়েছে, এটা আমাদের জন্য একটা সুখবর যারা আমরা চাকরি করি। তবে সরকারের একটা জিনিস নিশ্চিত করতে হবে, মূল্যস্ফীতিটা যাতে না হয়, এটা নিশ্চিত করতে হবে। এখন আপনারা আমাদেরকে পে স্কেল দিয়ে যদি বাজার যদি অস্থির হয়, তাহলে দেখা যাবে আমরা নিজেরাও এটা সুফল পাবো না, এবং সাধারণ মানুষ যাদের আসলে সরকারি কোনো আসলে সরকারের পক্ষ থেকে কোনো তার আর্থিক সুযোগ সুবিধা পায় না, ওনাদের জন্য আরো কষ্ট হয়ে যাবে। এই জন্য মূল্যস্ফীতি যাতে না হয়, এটা সরকারকে এনশিওর করতে হবে, এবং কঠোর হস্তে মার্কেটকে নিয়ন্ত্রণ করতে হবে। বাজেট মানে ঘোষণার পরে যাতে সিন্ডিকেট করে যাতে বাজারকে অস্থির করতে না পারে, এটা সরকারকে নিশ্চিত করতে হবে। তো আমরা সরকারের সকল ভালো কাজের আমরা যেমন অ্যাপ্রিসিয়েট করব, যদি সরকার কোনো খারাপ কাজ করে, অযৌক্তিক কাজ করে, আমরা এগুলোরও বিরোধিতা করব। এইভাবে আমরা যদি একটু অ্যাওয়ারনেস তৈরি করতে পারি, এটা আমাদের জন্য, রাষ্ট্রের জন্য, সবার জন্য কল্যাণকর হবে। আপনারা সবাই সুস্থ থাকবেন। আপনারা অনেক অনেক কমেন্ট করেছেন, সব কমেন্ট আসলে মে মাসের বেতনের ব্যাপারে আমি কালকে আমাদের মাদ্রাসার সচিব, মাদ্রাসার সচিবের পিএস মহোদয়কে ফোন দিয়েছিলাম, ফোন রিসিভ করেননি, ব্যস্ততার মাঝে ফোন উনি হয়তো রিসিভ করতে পারেন নাই। পরে আমি টেক্সটও করেছি, কিন্তু আমার কাছ থেকে রিপ্লাই পাই নাই। তো আজকে আমি সারাদিন ইয়েতে ছিলাম, আসলে কাউকে ফোন করে খোঁজও নিতে পারি নাই। আগামী রবিবারে ইনশাল্লাহ চেষ্টা করবো মন্ত্রণালয়ে এবং আমাদের অধিদপ্তরে খোঁজ নেওয়ার জন্য কোন অবস্থায় আছে। এটা অত্যন্ত আসলে দুঃখজনক। আসলে যারা দায়িত্বশীল এখানে আছেন, যারা কাজ করেন, করে যদি টাকা পয়সা না থাকে, বেতন এইগুলো হিসাব তো আপনাদের আগে থেকে এটা মানে এরা থাকা দরকার ছিল। এটা তো একরকমের দায়িত্ব অবহেলা। এখানের সাথে কয়েক লাখ শিক্ষক কর্মচারী পরিবার জড়িত। আমাদের যারা চাকরি করে মাদ্রাসায় বা স্কুলে, কারিগরিতে, অনেকে আছে শুধু এই বেতনটার উপর নির্ভরশীল, এবং বিশেষ করে কুরবানি ঈদ গিয়েছে, এখানে ঈদে একটু খরচ বেশি হয়, কুরবানি টুরবানি দিতে হয়, আপনারা সবাই জানেন। এই মুহূর্তে প্রায় সবার হাত এখন শূন্য, আমার নিজের হাতও এখন শূন্য। তো সেই মুহূর্তে যদি আমরা বেতনটা এখন না পাই, অলরেডি চলে গেছে আজকে 11 দিন, 12 তারিখ 13 তারিখ পর্যন্ত শনিবার সুযোগই নেই। এটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যাবে। আমরা সরকারের কাছে অবশ্যই অনুরোধ করব যে বিশেষ বিবেচনায় দ্রুত সময়ের মধ্যে যাতে আমাদের আগামী সপ্তাহের প্রথম দিন অথবা দ্বিতীয় দিন যাতে আমাদের বেতনটা ছাড় করা হয়, এটা আমরা সরকারের কাছে আহ্বান জানাবো। আহ কর্মচারী যারা আছেন, স্কেলটা তো আপনাদের নিচের স্কেলটা মোটামুটি একটা পর্যায়ে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ।
এরপরও আরো যদি বেশি হইতো আরো আপনাদের সুবিধা হইতো বা আমরা আরো খুশি হইতাম। মোটামুটি একটা পর্যায়ে এখন 8.5 থেকে আপনার প্রায় 20, আমি দেখি না 20 মনে হয়, সব 20 প্লাস কিনা। এটা একটা মোটামুটি আলহামদুলিল্লাহ একটা ভালো একটা ইয়ে হয়েছে, আমরা দেখলাম যেটা। যাই হোক, এখানে আপনারা অনেকের অনেক মানে বলার জন্য বলছেন, সব তো আরেক দিনে বলা যায় না, পর্যায়ক্রমে আমরা এগুলো বলবো ইনশাল্লাহ। বিএড নিয়ে আমরা কাজ করেছি, বিএড নিয়ে আমরা মন্ত্রণালয়ে কয়েকবার কথা বলেছি, কিন্তু কাজ হয় নাই। সব কাজ তো আসলে একদিনে হবেও না, পর্যায়ক্রমে কিছু কিছু কাজ হবে। আস্তে আস্তে আমাদের বৈষম্যগুলো দূর হচ্ছে ইনশাল্লাহ, একসময় আমাদের বৈষম্যগুলো ইনশাল্লাহ দূর হবে। আরেকটা বিষয়, ভাতার যে বিষয়টা, এই তো ভাতাগুলো বৃদ্ধি পাবে। এখন এই ভাতাগুলো বৃদ্ধি পাইলে আমাদের বৈষম্য আরো বাড়বে, কারণ মেডিকেল আমরা পাই 500, ওনারা পাই 1,500। এখন যদি এটা যদি মেডিকেল যদি মনে করেন এটা যদি আরো দ্বিগুণ বা 3 গুণ হয়, তাহলে এই পার্থক্যগুলো বাড়তে থাকবে। তো ভাতাগুলোর ক্ষেত্রে আমাদের পার্থক্য বাড়তে থাকবে। এই ব্যাপারে সরকার যদি আমাদের ভাতাগুলো যদি একটু সমন্বয় করে দেয়, তাহলে আমরা 6 লাখাধিক শিক্ষক কর্মচারী পরিবার আমরা কিছুটা হইলেও উপকৃত হব, এবং আমরা একটু ভালোভাবে হয়তো আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা হয়তো থাকতে পারবো। এই জন্য সরকারের কাছে অনুরোধ থাকবে যে ভাতাগুলো বৃদ্ধি হবে। মূল বেতন তো আমাদেরকে দিবেন, এটা আমরা সবসময় পেয়ে আসছি স্বাধীনতার পর থেকে। কিন্তু ভাতাগুলো যেগুলো দেওয়া হবে, এই ভাতাগুলো যাতে আমাদের আগের ভাতা আমরা তো একেবারে অল্প পাই, আমরা আমাদের মেডিকেল ভাতা আমাদেরকে 500 টাকা মাত্র দেওয়া হয়। এগুলো যাতে একটু অ্যাডজাস্ট করা হয়, তাহলে আমাদের জন্য একটু ভালো হবে। না হলে সরকারিদের সাথে আমাদের বৈষম্যটা অনেক বেশি বাড়বে। তো আমরা আমাদের শিক্ষা নিয়ে এই সরকার ভাবছে, আমাদের কাছে মনে হচ্ছে যে সরকার এখানে সৃজনশীল কিছু করার জন্য চেষ্টা করছে। শিক্ষাতে বরাদ্দ বাড়িয়েছে, এবং যে আপনার ন্যাশনাল ইউনিভার্সিটিকে নিয়ে সরকার কিছু পরিকল্পনা করেছে, আপনারা দেখেছেন। এগুলো যদি ইমপ্লিমেন্ট করা যায়, নিঃসন্দেহে আপনার বেকারত্বের হার বাড়বে। টেকনিক্যাল কাজগুলো যদি তারা আপনার জেনারেল পড়াশোনার পাশাপাশি, একাডেমি পাশাপাশি টেকনিক্যাল কাজ যদি তারা যদি শিখতে পারে, তাহলে দেখা যাবে আপনার বেকারত্বের হার কমবে। তো সরকারের এখন পর্যন্ত শিক্ষা নিয়ে যে উদ্যোগগুলো, এগুলো আমরা অবশ্যই আমরা এপ্রিসিয়েট করতে চাই, আমাদের কাছে ভালো লাগছে। তো আগামী দিনে এই ভালো ভালো উদ্যোগগুলো যাতে কন্টিনিউ করে, এটার জন্য আমরা সরকারের কাছে প্রত্যাশা থাকবে। সর্বোপরি আমাদের এমপিভুক্ত শিক্ষকদের জীবন মান যাতে অন্তত সমাজে যাতে আমরা ডাল ভাত খেয়ে যাতে আমরা বাঁচতে পারি, সম্মানজনক যাতে একটু আমরা বাঁচতে পারি, এটা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়ে আজকের এই লাইভ থেকে বিদায় নিলাম। লাইভটা যদি সুযোগ থাকে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পুরা বাজেট একটু দেখে আমরা আমাদের পক্ষ থেকে আমরা আবার একটু মতামত জানানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন। আল্লাহ সকলকে হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।